এই তো হ্যালো হ্যালো। আচ্ছা, ডাইরেক্ট ঢুকে যাচ্ছি পড়ায়। হ্যাঁ, আচ্ছা, তোদের নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবার, তো 15th আগস্ট, ওই জন্য ওই দিন হবে না। শুক্রবার হবে লিনিয়ার অ্যালজেব্রার ক্লাস। আর শনিবারের ক্লাসটা মাস্ট 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 অ্যাটেন্ড করিস। ওরা এসএসজি, আমি জানি না তোরা নাম শুনেছিস কিনা। উনি স্কুল লেভেলের দুর্দান্ত পড়ান। এমনিতে উনি খুবই বড় মাপের সায়েন্টিস্ট এবং প্রচুর সিনিয়র, মানে আমরাও ওনার ক্লাস করেছি যখন যাদবপুরে পড়তাম। তখন আমরা কাল্টিভেশন অফ সায়েন্সে ওনার ক্লাস করতে যেতাম। তো অসম্ভব রকমের ভালো পড়ান। আর মানে ওনার বৈশিষ্ট্য হচ্ছে যে উনি যেকোনো রকমের সাংঘাতিক কঠিন টপিকও যেকোনো নিচু ক্লাসের স্টুডেন্টকেও বুঝিয়ে দিতে পারেন। এটাই তো আমাদের আনসার্টেনটি প্রিন্সিপালে ওনার স্পেস টাইমের উপরেই দুটো ভিডিও এমনিতেও আছে, কিন্তু ওনার সঙ্গে লাইভ ইন্টারাকশন করার ব্যাপারটা একটু আলাদাই। সেই জন্য শনিবার 7টা এসএসজি ক্লাস। আচ্ছা আচ্ছা। এইবারে হচ্ছে যে আজকে যেটা আমি পড়াবো সেটা মানে তোরা আর কি হাফ জানিস, মানে জানা জিনিস কিন্তু এর নতুন অ্যাঙ্গেল থেকে দেখবি। ঠিক আছে, তো আমি এটা শুরুটা করতে চাচ্ছি আমি ফোর্সের কনসেপ্ট থেকে। এবং ফোর্সের কনসেপ্টে কি গোলমাল ছিল এবং সেখান থেকে তার বদলে কি এলো, আর সেটা যে পুরোটাই ক্যালকুলাসের উপর নির্ভরশীল। এবং তোরা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের অ্যাকচুয়ালি যা পড়েছিস সেটা তোরা অ্যাকচুয়ালি একটা ছোটদের ভার্সন পড়েছিস। সেটার যে অরিজিনাল ভার্সন সেটা মানে পুরোটাই আসবে আমাদের ডিসকাশনে। এবার দেখা যাক আজকে কতটা হয়, তারপরে আবার পরে আরেকদিন নেব। আচ্ছা, ম্যাম আজ তাহলে কি কি টপিক পড়াবেন? আজকে আজকে কনসেপ্ট অফ ফোর্স, সেখান থেকে ফিল্ড, সেখান থেকে স্কেলার ফিল্ড, ভেক্টর ফিল্ড কাকে বলে, তারপর ফিল্ডের ভেরিয়েশন অর্থাৎ গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। এইটা টার্গেট আছে। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, আর নোটসটা ম্যাম পিডিএফটা শেয়ার করে দিবেন হ্যাঁ তাহলে। পিডিএফ আমি দিয়ে দেবো আমার। আর ওই গৌরব স্যারও পাঠাবেন, কিন্তু পিডিএফটা দিতে পারবেন না, কিছু মানে সিকিউরিটি ইস্যু আছে, কিন্তু উনি ভিডিও টিডিও যা দেখেছেন সেগুলো সব পাঠাবেন। ওই রিপসিতা চেয়েছিলিস, ঠিক আছে, আমি একটা গ্রুপে পাঠিয়ে দেবো। আর আমি বাড়িতে করার জন্য জিনিসও পাঠাবো। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে যে ধর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে দুটো চার্জের মধ্যে ইন্টারাকশন, তো সেটা আমরা কিরকম বলি যে দুটো চার্জ আছে এবং তারা হচ্ছে তাদের যে কানেক্টিং লাইন সেই লাইন বরাবর তারা একে অন্যের সঙ্গে ইন্টারাক্ট করছে। যদি দুটোই, যেহেতু এখানে আমি পজিটিভ দেখাচ্ছি, তাহলে দুজনেই দুজনকে ধাক্কাধাক্কি করছে, কি হচ্ছে ব্যাপার। এবং তার ভ্যালুটা হচ্ছে কিউ কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে ওদের মধ্যে ডিস্টেন্স। কিন্তু এখানে কি সমস্যা, সমস্যাটা হচ্ছে যে বিখ্যাত, বিখ্যাত বললে কিছুই বলা হয় না, যাই হোক, কিং অফ ফিজিক্স অ্যালবার্ট আইনস্টাইন। আচ্ছা, উনি একটা অদ্ভুত থট এক্সপেরিমেন্ট করেছিলেন, যেখান থেকে তিনি একটা অসাধারণ থিওরি দিয়েছেন, যেটা দেখা গেছে তারপর এক্সপেরিমেন্টারিও সেগুলো সব ভেরিফাইড হয়েছে। আচ্ছা, এই আইনস্টাইনের থট এক্সপেরিমেন্ট মানে, এবং সেখান থেকে আর কি ফোর্সের কনসেপ্টের সমস্যাটা শুরু হলো। আইনস্টাইনের থট এক্সপেরিমেন্টটা কি ছিল, আমরা তো জানি যে এ একটা অবজারভার আর বি একটা অবজারভার। তো এ ধরা যাক ইউ ভেলোসিটি নিয়ে যাচ্ছে এবং ভি একই ডিরেকশনে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে। তো ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, যেটাকে আমরা বলি আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি, সেইটা ইকুয়াল টু তখন কি হবে, ইউ মাইনাস ভি হবে। এইবার প্রশ্নটা হচ্ছে যে এই ইউটা যদি মানে এই যে অবজারভার এ, এটা যদি এ না হয়ে ফোট মানে লাইট হয়, তো লাইটের তো এখন তোরা এগুলো তো সব, তোরা তো অনেক বড় হয়ে গেছিস, লাইটের হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থাকে। তো লাইট যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, সেটাকে আমরা কতগুলো পার্টিকেলের মতন জিনিসের স্ট্রিম বলে ভাবতে পারি, উইচ ইজ কল্ড ফোটন। এবং স্পিড অফ লাইট হচ্ছে সি। যদি সেটা হয় তাহলে স্পিড অফ লাইট উইথ রেসপেক্ট টু বি, সেটা তাহলে হওয়া উচিত সি মাইনাস ভি। সেটাতে সমস্যা নেই, হতেই পারতো,
কিন্তু কেন সেটা সম্ভব নয়, তার কারণ হচ্ছে যে এবার এই বি যে অবজারভারটা আছে সে যদি নিজেই একটা ফোটনের উপর চেপে বসে তাহলে ভি উইল অলসো বিকাম সি। ফোটনের উপর চেপে বসতে পারে বা লাইটের সমান স্পিডে যাচ্ছে তাও হতে পারে। যদি সেইটা হয় তাহলে স্পিড অফ লাইট উইথ রেসপেক্ট টু বি সেইটা বিকামস জিরো। তার মানে ব্যাপারটা এই দাঁড়ালো যে লাইটের সমান স্পিডে যদি কেউ যায় তাহলে তার কাছে লাইট এসে পৌঁছাবে না, কারণ তার রেসপেক্টে লাইটের কোনো স্পিড নেই, না ভেলোসিটি নেই। তো এটা একটা খুবই সাংঘাতিক জিনিস। কেননা এর থেকে বোঝা গেল যে তার কাছে যদি লাইট এসে না পৌঁছায় তাহলে তার কাছে ফিজিক্সটাই তো পুরো চেঞ্জ হয়ে যাবে। মানে লাইট এসে পৌঁছাবে না মানে সে কোনো কিছু অবজার্ভ করতে পারবে না, ঠিক আছে, কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভই তার কাছে আসবে না, তাহলে সেই অবজার্ভটা কি দিয়ে করবে? তাহলে ফিজিক্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। শুধুমাত্র মানে কে কত স্পিডে যাচ্ছে তার তার উপরে ফিজিক্সটা ডিপেন্ড করে যাচ্ছে, বা এক একজন অবজারভারের জন্য ফিজিক্স এক এক রকম হচ্ছে। এরকম যদি সত্যি হয় তাহলে ফিজিক্সের কোনো ভ্যালুই থাকবে না, কারণ ন্যাচারাল লস মাস্ট বি সেম ফর এভরিওয়ান, তবেই তো সেটাকে ল বলা যাবে। মানে আইন এক একজনের জন্য এক এক রকম। এটা আমাদের সোসাইটিতে হয়, কিন্তু মানে ইউনিভার্সের ক্ষেত্রে সেটা হলে সেটাকে ল বলা যাবে না। তো তার মানে হচ্ছে যে এই যে গ্যালিলিয়ান মানে এই যে রিলেটিভ ভেলোসিটির যে ফান্ডাটা, যেটা বেসিক্যালি গ্যালিলিয়ান মানে ইট ইজ ডিউ টু গ্যালিলিও। তো এটাকে বলা হয় গ্যালিলিয়ান ইনভেরিয়েন্স। ইনভেরিয়েন্স বলার আলাদা কারণ আছে, কিন্তু জায়গায় ঘটনাটাকে বলা হয় গ্যালিলিয়ান ইনভেরিয়েন্স। মানে এটা হচ্ছে নিউটন গ্যালিলিওর ব্রাঞ্চের বা ওনাদের চিন্তাধারা অনুযায়ী যে ফিজিক্সটা ছিল। তো সেটাতে নিশ্চয়ই গড়বড় আছে, কেননা সেখান থেকে আমরা একটা অদ্ভুত কনক্লুশনে পৌঁছাচ্ছি। তো আইনস্টাইন এই পুরো ব্যাপারটাকে পুরো গল্পটাকে মডিফাই করলেন এবং উনি দিলেন থিওরি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। সেখানে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেল, সেগুলো আমি আজকে বলবো না, সেটার জন্য তোদের আলাদা ক্লাস হবে, একজন ম্যাডাম নেবেন ওই ক্লাসটা, আইআইটি ফ্যাকাল্টি। তো সেই যাই হোক, সেখানে যেটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী স্পিড অফ লাইট সি ইজ সেম ফর অল। শুধু সেম ফর অল তাই নয়, এটা হচ্ছে স্পিড লিমিট অফ দ্য ইউনিভার্স। মানে কি? মানে হচ্ছে যে একটা কোনো পার্টিকেল কিছু একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে, আমরা তার উপরে যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে তার একটা অ্যাক্সিলারেশন হবে এবং তার স্পিড বাড়বে, ভেলোসিটি বাড়বে। কিন্তু বাড়াতে বাড়াতে কখনোই এটা সম্ভব নয় যে সে সি কে ক্রস করে গেল। ক্রসিং সি ইজ নট পসিবল। এবার কিছু কিছু ইয়ে আছে যেগুলো সেই অর্থে এক্সপেরিমেন্টালি ভেরিফাইড বলবো না, তবে যে কোনো দিন ভেরিফাইড হয়ে যেতেও পারে। যেমন হয়তো কেউ শুনে থাকবি যারা ইউটিউব ফলো করিস, ট্যাকিয়ন নামের একটা পার্টিকেল আছে যেটা বলা হয় যে এর স্পিড লাইটের স্পিডের থেকে বেশি। তো সেটা নিয়ে অত কিছু রিসার্চ হয়নি, তবে কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট। কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট নিয়ে তো ওই জন্যই আইনস্টাইনের এত সমস্যা। কিন্তু কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্টের ব্যাপারটা সেটা আরো ভালো করে জানতে হবে যে সেটা আদৌ রিলেটিভিটিকে ভায়োলেট করে কি করে না। ওই জন্যই তো আইনস্টাইন এতবার করে ওটাকে মানে ইপিআর প্যারাডক্স যেগুলো মানিক স্যার বলছিলেন আগের দিন, ওই জন্যই তো আইনস্টাইনের এত প্রবলেম ছিল সেটা নিয়ে। কিন্তু কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্টের গল্পটা আলাদা। দেখ সেটা আরো অনেক অ্যাডভান্স ফিজিক্স। কিন্তু আমি এইটা আপাতত বলতে চাইছি যে রিলেটিভিটির বক্তব্য হচ্ছে যে সি কে ক্রস করাটা সম্ভব না। মানে কেউ লাইটের স্পিডের নিচে ছিল, সে লাইটের স্পিডকে ক্রস করে গেল, এইটা সম্ভব না। তবে টেকনিক্যালি স্পিকিং এটা হতে পারে যে কেউ আগে থেকেই লাইটের স্পিডের থেকে বেশি স্পিডে ছিল, সেক্ষেত্রে সে আবার নিচে আসতে পারবে না। মানে কারো স্পিড যদি সি এর থেকে বেশি হয় সে আবার ক্রস করে নিচে নামতে পারবে না, আর যে নিচে আছে সে ক্রস করে উপরে যেতে পারবে না। মানে সিটা এমন একটা বাউন্ডারি লাইন যেটাকে ক্রস করা যায় না। এইটা হচ্ছে মোটামুটি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির বক্তব্য। এইবার হ্যাঁ, এটা তো তুই ঠিকই বলেছিস, মানে সেটা এন্টাঙ্গেলমেন্টের সঙ্গে কি সম্পর্ক, ভায়োলেট করে কি করে না, সেগুলো সেগুলো আমি এই ক্লাসে যাচ্ছি না, সেগুলো আরো অনেক গুরুতর ব্যাপার। এমনিতে ফিজিক্সে এমন বহু জিনিস আছে যেটা একটা আরেকটাকে ভায়োলেট করে। যেমন ধর স্ট্যান্ডার্ড মডেল, মানে এই যে ধর তোর প্রোটন বা নিউট্রন এগুলোকে ভেঙে কি হবে, বা
ইলেকট্রনকে ভাঙা যায় কিনা এইসব রিলেটেড তো অনেক রকম থিওরি আছে, সেগুলোরই একটা থিওরি আরেকটা থিওরিকে ভায়োলেট করে। তো কিন্তু সেগুলো অনেক মানে ভেতরের ব্যাপার। আগে মানে আমাদের এটা আমরা জাস্ট জার্নিটা স্টার্ট করছি। তো স্টার্টিং পয়েন্ট বলবো? বল বল। ম্যাম বলছিলাম যে স্ট্যান্ডার্ডস মডেলে তো ওটা কোয়ার্কস আর লেপটনস মনে হয় অ্যাড আছে না? হ্যাঁ লেপটন আছে, লেপটন তো ইলেকট্রন একটা টাইপের লেপটন, মানে লাইট পার্টিকেল যারা সেগুলোকে লেপটন বলে। আর হেভি তাহলে পার্টিকেল বলবো? হ্যাঁ বল। বলছিলাম যে তাহলে হিগস পার্টিকেল আর ইয়াং মিলস গজ পার্টিকেলসটা কি? হিগস পার্টিকেল কি আর ইয়ং এইগুলো না ভাই, এগুলো এসএসজি কে জিজ্ঞেস করবি। এসএসজি এটার উপরেই বলবেন, মানে এখন ওদিকে ঢুকলে পুরো অন্যদিকে চলে যাব। ঠিক আছে ঠিক ওকে আছে ম্যাম। ওটা হ্যাঁ হ্যাঁ মাথায় রাখ, এসএসজি কে শনিবার জিজ্ঞেস করি, এসএসজি বা ইপসিতা ম্যাডাম যেদিন পড়াবেন সেদিন জিজ্ঞেস করিস। আচ্ছা, তো আপাতত আমাদের এইটা যেটা সমস্যাটা সৃষ্টি হলো সেটা হচ্ছে যে এই যে ধর কিউ আর কিউর মধ্যে ইন্টারাকশন হচ্ছিল, এবার আমি হঠাৎ সাডেনলি আমি এটাকে চার্জটাকে বাড়িয়ে ডাবল করলাম। যে আমি বাড়িয়ে ডাবল করলাম সঙ্গে সঙ্গে তো ফোর্সটা ডাবল হলো, তাহলে এই চার্জটা তো সঙ্গে সঙ্গে খবরটা পেয়ে গেল যে এখানে ক্যাপিটাল কিউটাকে ডাবল করে 2Q করা হচ্ছে। তার মানে এটা তো একটা ইনফরমেশন যে আমি এটাকে কিউটাকে বাড়িয়ে 2Q করলাম। এই ইনফরমেশনটা সঙ্গে সঙ্গে এখানে চলে এলো। এই যে সঙ্গে সঙ্গে চলে এলো এটাতেই একটা প্রবলেম সৃষ্টি হলো যে তাহলে তো এটা লাইটের থেকে বেশি স্পিডে ট্রাভেল করছে, কেননা আমি যদি এটাকে প্রচুর 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 দূরে পাঠিয়ে দিই তাহলে তো এটা এর ইনফরমেশন ট্রাভেল করার যে স্পিড সেটা তো লাইটের স্পিডের থেকে বেশি হয়ে যাবে। তো তাহলে কি করা যায়? এবং সমস্যা হচ্ছে ফোর্সের যে থিওরি তার মধ্যে কোথাও কোনো টাইম নেই, মানে টাইম ঢোকানোর মানে কোনো চান্সই নেই, মানে টাইম তো নেই, জাস্ট একটা Q1 Q/4πε0r²। টাইমকে ঢোকালে ঢোকাবো কোথায়, এটা লোকে বুঝতে পারছিল না। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য মানে তোরা যে কোশ্চেন গুলো করছিস এগুলো সব মডার্ন ফিজিক্স, আর আমি যেই টাইমের গল্পটা বলছি সেগুলো কিন্তু অনেক আগে, মানে ফিল্ডের কনসেপ্ট কিন্তু লোকে অনেক আগে নিয়ে চলে এসেছে, আমি সেই সময়ের ক্রনোলজিটা বলছি। আর তোদের কোশ্চেন গুলো অবশ্যই অ্যাড্রেসড হবে সেটা এসএসসির ক্লাসে। হ্যাঁ, তো তাহলে কি করা যায়? তাহলে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা ফোর্সের বদলে আমরা ফিল্ড নামক একটা একটা মানে জিনিসকে ইন্ট্রোডিউস করতে পারি। সেটা কি হবে? সেটা হচ্ছে যে আমি একটা কিউ চার্জ রাখলাম, এবং যেই মুহূর্তে আমি কিউ চার্জ রাখলাম সেই মুহূর্তে একেবারে তোর ইনফিনিটি পর্যন্ত একটা কিছু একটা সৃষ্টি হলো। সেই কিছু একটাটা হচ্ছে একটা এফেক্ট, যেটা আমি কখন বুঝতে পারবো? যদি আমি যে কোনো পয়েন্টে আরেকটা অন্য চার্জ রাখি। তো কিছু একটাটা ব্যাপারটা কি কিছুই না, ধর আমি এই পয়েন্টে আছি এবং কিউ থেকে তার ডিস্টেন্স হচ্ছে R1, তাহলে এই পয়েন্টে একটা ফিল্ড থাকবে যার ভ্যালু হচ্ছে Q/4πε0r1², এবং তার ডিরেকশন হবে কিউ, মানে কিউ থেকে পয়েন্ট পি এর দিকে। এবার আমি আরেকটা পয়েন্ট চুজ করি ধর এখানে, এবং এটার ডিস্টেন্স হচ্ছে R2, এই পয়েন্টটা হচ্ছে ধর পয়েন্ট এস। আচ্ছা, এখানে একটা কিছু একটা হবে যার ভ্যালু হচ্ছে Q/4πε0r2²। তাহলে এই যে তাহলে এখানে কি হচ্ছে, মানে এমন কিছু একটা সৃষ্টি হচ্ছে এফেক্ট যার ভ্যালু এক একটা পয়েন্টে এক এক রকম, এবং তার ডিরেকশনও এক একটা পয়েন্টে এক এক রকম, কেননা পয়েন্ট পি তে ডিরেকশন তো এই দিকে কিন্তু পয়েন্ট এস এ ডিরেকশনটা এই দিকে। তার মানে here we get a physical quantity which has specific value and
direction at different points in space. স্পেসের বিভিন্ন বিভিন্ন পয়েন্টে বিভিন্ন বিভিন্ন ভ্যালু এবং বিভিন্ন ডিরেকশন পাওয়া যাচ্ছে। একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, দিস ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ কল্ড ফিল্ড। এবং এটাকে তুই যদি নিতান্ত ভিজুয়ালাইজ কেউ করতে চায় তাহলে এটাকে একটা সমুদ্রের মতো ভাবতে পারিস, যে একটা পয়েন্টে একটা কিছু আছে, তার চারপাশে সমুদ্রের মতো একটা ফিল্ড তৈরি হলো, সমুদ্রটা আছে, এবার সেটাকে ফিল করার জন্য মানে সমুদ্র তোর উপরে কতটা কি ফোর্স দিচ্ছে না দিচ্ছে তার জন্য তোকে ডুব মারতে হবে। তো যেই পয়েন্টে ডুব মারবি সেই পয়েন্টে তুই সেই পয়েন্টের অনুযায়ী তুই ফোর্স ফিল করবি। এতে করে যেটা লাভ হলো সেটা হচ্ছে যে এখন আমরা টাইম ঢোকানোর চান্স পাবো। কিভাবে ঢোকাবো এটার আবার বিশাল থিওরি, সেইটা আমি এক্ষুনি মানে ম্যাথসটা আমি এখন বলবো না। কিন্তু টাইমটা ঢুকবে কিভাবে সেটা হচ্ছে, ধরা যাক আমি এখানে চার্জটাকে ডাবল করলাম। যেই আমি ডাবল করলাম, এটা তো সমুদ্রের মতো একটা তো ব্যাপার, তা সঙ্গে সঙ্গে এখানে লোকালি কিছু একটা চেঞ্জ হলো। চেঞ্জ বলতে ফিল্ডের ভ্যালুটা ডাবল হলো এবং সেটা সময়ের সাথে সাথে প্রপাগেট করলো। সো বাস্তবে মানে ফোর্স ব্যাপারটা ভাবলে যেমন মনে হয় যে চার্জ ডাবল করলেই মুহূর্তের মধ্যে ও এটা জানতে পেরে যাবে, বাস্তবে কিন্তু তা হয় না। অ্যাকচুয়ালি কিন্তু মুহূর্তের মধ্যে জানতে পারে না, একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমের পরেই জানতে পারে। তো এই ফিল্ডটা লোকালি একটা চেঞ্জ হয় এবং সেই লোকাল চেঞ্জটা সময়ের সাথে সাথে ট্রাভেল করে একটা নির্দিষ্ট সময় পর পয়েন্ট পি তে পৌঁছায় এবং সেই ট্রাভেল করার স্পিডটা কিন্তু সি এর থেকে বেশি নয়, ইট ইজ নট গ্রেটার দেন সি। এবার এটার তো অনেক ম্যাথস আছে এটার পেছনে, কিন্তু মোটামুটি এর ফলে এটা আর কি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিকে ভায়োলেট করলো না। এবং এখান থেকেই আমরা ফিল্ডের কনসেপ্ট পেলাম। এবং এখানে পার্টিকুলারলি যে টাইপের ফিল্ড বলা হচ্ছে, তো এর প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু আছে এবং ডিরেকশনও আছে। যেহেতু ভ্যালু এবং ডিরেকশন দুটোই আছে তাই এটাকে বলা হয় ভেক্টর ফিল্ড। আর যদি ডিরেকশন না থাকে, শুধু ভ্যালু থাকে, উদাহরণটা আমি এক্ষুনি দেখাচ্ছি, খুবই ভালো উদাহরণ। আম, এই যে এইটা তো গরমকালে ভালোই ভাইরাল হয়েছিল, অখণ্ড ভারত বলে একটা মিম হিসাবে এটা ভাইরাল হয়েছিল। এটা হচ্ছে টেম্পারেচার ম্যাপ অফ সাবকন্টিনেন্ট, ঠিক আছে? এটা দেখ এখানে ব্যাপারটা কিরকম, যে তুই যদি এক্স ওয়াই অ্যাক্সিস ইমাজিন করে নিস, তাহলে স্পেসের বিভিন্ন পয়েন্ট আছে এবং বিভিন্ন পয়েন্টে টেম্পারেচারের বিভিন্ন ভ্যালু আছে, শুধুই ভ্যালু আছে, কোনো ডিরেকশন নেই। তাহলে টেম্পারেচার ম্যাপ অফ এনি রিজিয়ন বা প্রেসার ম্যাপ অফ এনি রিজিয়ন, এইটা হচ্ছে দিজ আর এক্সাম্পলস অফ স্কেলার ফিল্ড। তো স্কেলার ফিল্ড হচ্ছে গিয়ে স্পেসের বিভিন্ন পয়েন্ট, সেখানে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যাটাচড আছে যেটার কেবলমাত্র ভ্যালু আছে কিন্তু কোনো ডিরেকশন নেই, দ্যাট ইজ কল্ড স্কেলার ফিল্ড। আচ্ছা, এবার আমরা একটা কাজ করি, আমরা একটা খুবই সোজা ভেরি সিম্পল এক্সাম্পল নিই। এক্স ওয়াই অ্যাক্সিস, ওকে। এবার সাপোজ ধর একটা কোনো
এক্স ওয়াই এর, আচ্ছা এক্স ওয়াই এর ফাংশনে পরে আসবো। ধর এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, তো সেটা তো এরকম দেখতে। এই আচ্ছা, এবার এটা এক্স এর সঙ্গে কিভাবে ভ্যারি করছে, এটা তো খুবই সহজ ব্যাপার, সবাই জানে ডিএফ ডিএক্স ইকুয়াল টু 2x। এবং এটাকে আমরা কিভাবে ডিফাইন করি, না আমরা ডেল্টা এফ করি, ডেল্টা এক্স করি, এবং আমরা ডেল্টা এক্স টেন্ডস টু 0 করি, আমরা 0 প্লাস করি এবং 0 মাইনাস করি। যদি দুটো লিমিট সেম হয় তাহলে আমরা বলি যে ডেরিভেটিভ এক্সিস্ট করছে। ঠিক আছে, x1 x2 f1 f2 এটা একটা জিনিস, আর এটাও একটা জিনিস, একটাকে আটটা দিয়ে ভাগ করলাম, দিয়ে আমার প্রবলেম সলভড। এটা এতটাই সহজভাবে হয়ে গেল এই কারণেই, কারণ এখানে একটাই মাত্র ভেরিয়েবল আছে, অনলি এক্স, মানে এফ এক্স ইজ আ ফাংশন অফ অনলি এক্স। কিন্তু যদি সেটা না হয়, ধরা যাক এফ যদি এক্স আর ওয়াই দুটোরই ফাংশন হয়, যেমন এটাই যেটা বললাম, এই যে তোর টেম্পারেচার ম্যাপ বা প্রেসার ম্যাপ, এখানে তো পরিষ্কারই দেখতে পাচ্ছি যে এক একটা পয়েন্টে এক এক রকম টেম্পারেচার বা প্রেসার। তার মানে ক্লিয়ারলি টেম্পারেচার ইজ a function of x and y এবং প্রেসার অলসো ইজ a function of x and y। এবার কেউ যদি একটা ক্লাইমেট নিয়ে স্টাডি করতে চায় এবং এরকম যদি একটা কেউ এটা বলতে চায় কিছু, যে আমি যত সাউথ ইন্ডিয়ার দিকে আসছি তত আমার প্রেসার তাড়াতাড়ি বাড়ছে বা ধীরে ধীরে বাড়ছে বা কমছে, বা টেম্পারেচার যত আমি গুজরাটের দিকে যাচ্ছি তত আমার টেম্পারেচার তাড়াতাড়ি বাড়ছে, এই ধরনের কিছু যদি কেউ স্টাডি করতে চায়, অর্থাৎ সোজা কথায় কেউ যদি ভেরিয়েশন ইন আ স্কেলার ফিল্ড এইটা যদি কেউ জানতে চায়, তাহলে সে কি করবে, মানে খুবই কঠিন কিন্তু কাজটা। এমনিতে কমন সেন্স দিয়ে আমরা কি বলতে পারি, ধর প্রেসারের থেকেও আমরা তো জ্ঞান বেশি টেম্পারেচার নিয়েই দিই। হ্যাঁ, তো কমন সেন্স লাগিয়ে লোকে সাধারণত কি বলে, যে এই তো দিল্লিতে আজকে, এই তো দেখো না কলকাতায় আজকে 30 আছে, এ, আর দিল্লিতে, কলকাতায় আজকে 25 আছে, দিল্লিতে 30, আর যোধপুর টোধপুরে তো আরো গরম, বিকানেরে 32। এরকম ভাবে আমরা রাফলি বলি, কিন্তু এটা কিন্তু পুরোপুরি ঠিকঠাক নয়। কেননা আমি 30 থেকে বাঁদিকে গেলাম, বিকানির 32, কিন্তু একই লাইনের নিচে এলে উদয়পুর দেখা যাচ্ছে 26। তার মানে আমি কিন্তু রাফলি কখনোই এটা বলাটা ঠিক নয় যে যত পশ্চিমে যাচ্ছি তত গরম বাড়ছে, এটা কিন্তু ঠিক নয়। বিকজ তোর উদয়পুরও পশ্চিম, বিকানেরও পশ্চিম, এবং একই লাইনে দমন, মানে তুই যদি শুধু ওয়েস্ট বলিস তাহলে কিন্তু দমন সেটাও একই লাইনে আছে। কাজেই জাস্ট ওয়েস্টে যাচ্ছি বলে টেম্পারেচার বাড়ছে এটা কিন্তু নয়। সো এটা মানে একটা ভেরিয়েবল হলে যতটা সহজে ব্যাপারগুলো বলা যায়, দুটো ভেরিয়েবল হলে ঝামেলাটা অনেক বেড়ে যাবে। এবার আমরা একটা সাপোজ টেম্পারেচারটা তো এক্স ওয়াই এর ফাংশন, আমি এটা সহজে বুঝবো বলে আমি একটা খুবই সহজ এক্সাম্পল নিচ্ছি। সাপোজ এফ অফ এক্স ওয়াই ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সার্কেলের ইকুয়েশন ম্যাম। হুম হুম হুম, ছবি আঁকতেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে, আর ফিল করতেও সুবিধা হবে। আচ্ছা, ওকে ফাইন, তাহলে আমি এবার এটা চেঞ্জ দেখবো। যদি আমি সিঙ্গেল ভেরিয়েবলে যা জানতাম সেটাকেই ফলো করতে চাই, তাহলে আমি মোটামুটি প্রথমে আমি ডেল্টা এফ বের করতে চাইবো। কিন্তু তারপর আমি নিচে কি লিখবো সেটা নিয়ে কনফিউজড হয়ে যাব, কারণ আগে ডেল্টা এক্স লিখতাম, এখন এক্স ওয়াই দুটোই চেঞ্জ হচ্ছে, তাহলে ডেল্টা এক্স কেও ধরতে হবে, ডেল্টা ওয়াই কেও বাদ দেওয়া যাবে না। তা দুটো একসঙ্গে কি করে লিখবো, এটা তো একটা সমস্যার ব্যাপার। তো ঠিক আছে, আগে ডেল্টা এফ নিয়ে ভাবি, তারপর বাকিগুলো নিয়ে ভাবা যাবে। তাহলে ডেল্টা এফ অর্থাৎ কি, এফ এর পরিবর্তন, চেঞ্জ অফ এফ।
তা ব্যাপারটা কিরকম? সো সাপোজ আমি একটা এফ নিলাম, মানে এফ অফ এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একটা এফ আমি নিলাম ধরা যাক 4, এবং আরেকটা এফ আমি নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9। ঠিক আছে, তো মানে বেসিক্যালি এফ ইকুয়াল টু f1 সেইটা ইকুয়াল টু 4, এফ ইকুয়াল টু f2 সেইটা ইকুয়াল টু 9। তাহলে এফ এর চেঞ্জ কি দাঁড়ালো? 9 মাইনাস 4। ওকে, এবার একটু ছবি আঁকি। পরিষ্কারই বোঝা যাচ্ছে দুটো সার্কেল পাওয়া যাবে। একটা সার্কেলের রেডিয়াস 2 আর একটা রেডিয়াস 3। ওহ, কি খুশি হলাম। আচ্ছা, হচ্ছে রেডিয়াস রেডিয়াস 3। আচ্ছা, তো এটা কিন্তু একটা স্কেলার ফিল্ড, বুঝলি? কারণ ধর বিভিন্ন পয়েন্টে বিভিন্ন স্কেলার ভ্যালু আছে, যেমন ধর এই পয়েন্টে বা এই পয়েন্টে বা এই পয়েন্টে বা এই পয়েন্টে এদের সবার সঙ্গেই স্কেলার ভ্যালুটা কি অ্যাটাচ আছে? 9 9 9। আবার এই পয়েন্টে এই পয়েন্টে এই সমস্ত জায়গাতে স্কেলার ভ্যালুটা কি অ্যাটাচ আছে? 4, রেডিয়াস 2, কিন্তু স্কেলার ভ্যালুটা কিন্তু 4। ঠিক আছে, এবং আরো অন্যান্য পয়েন্টে এখানে হয়তো মেবি 16 হবে, এখানে 25 হবে, এখানেও 25 হবে, এই টাইপের ব্যাপার। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমাদের ইন্ট্রোডিউস করবো আর কি আমরা। সেটা হলো যে দেখ, এটা একটা স্কেলার ফিল্ড, বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ভ্যালু তো দেখতেই পাওয়া যাচ্ছে, কিন্তু কিন্তু আমরা এখানে দুটো দাগ টেনেছি যেমন, এবং সেই দুটোই সার্কেল। এদের বৈশিষ্ট্যটা কি? সার্কেলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে অন এভরি পয়েন্ট অফ সার্কেল scalar field has constant value। এই সার্কেলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে বিভিন্ন পয়েন্টে স্কেলার ফিল্ডের আলাদা আলাদা ভ্যালু, কিন্তু স্কেলার ফিল্ডের একই ভ্যালু যেই যেই পয়েন্টে আছে তাদেরকে কানেক্ট করে আমি একটা সার্কেল পেয়েছি। এই যে মানে যে মানে আর কি কার্ভ, এক্ষেত্রে আমাকে কার্ভ বলতে হবে কারণ আমি 2 ডাইমেনশনে আছি। কার্ভ অফ কনস্ট্যান্ট স্কেলার ফিল্ড, যে কার্ভটা আমি ড্র করছি যেখানে স্কেলার ফিল্ডের ভ্যালু প্রত্যেকটা পয়েন্টে সেম, এই কার্ভ গুলোকে বলা হয় লেভেল কার্ভ। লেভেল কার্ভ। এবং এটাকে যদি আমি 3 ডাইমেনশনে এক্সটেন্ড করি, ধর ফর এক্সাম্পল একটা এক্স ওয়াই জেড এর ফাংশন বললো, হাবি যাবি এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই কিউব, এটা একটা স্কেলার ফিল্ড। এবার ধর তোকে বললো যে এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু c1। ধর এটা একটা ইকুয়েশন। হ্যাঁ, তো এখানে তার মানে কি দেখা যাচ্ছে যে তার মানে এটা তো কিছু একটা, এটা কিসের ইকুয়েশন? ইন জেনারেল এটা কিন্তু একটা সারফেসের ইকুয়েশন, কেননা আমি একটা 3 ডাইমেনশনে আছি এবং এক্স ওয়াই জেড সবকিছু এর মধ্যে আছে। সো দিস ইজ ইকুয়েশন অফ আ সারফেস, এবং এই সারফেসের উপর প্রত্যেকটা পয়েন্টে দ্য ফিল্ড হ্যাজ সেম ভ্যালু।
এবং সেই ভ্যালুটা কি, সেই ভ্যালুটা হচ্ছে C1। তো দিস সারফেস ইজ কল্ড লেভেল সারফেস। তার মানে যেই যেই পয়েন্টে স্কেলার ফিল্ডের ভ্যালু একই, সেগুলোকে কানেক্ট করলে আমি লেভেল সারফেস পাই 3 ডাইমেনশনে। এই রকমেরই একটা, আমি সারফেসটাকে প্লট কিরকম করব? মানে যে সারফেস আমি লিখেছি এখানে, হ্যাঁ ওইটাই। না কোনোদিন পারবি না, খুব ঝামেলার সারফেস এটা। তো আমি এটা জাস্ট আরবিট্রারি এক্সাম্পল দিলাম, মানে পুরোপুরি মস্তিষ্ক ইউজ করে প্লট করা বলছি সেটা জানি না, আমাকে এটা রিসার্চ করে না বলতে এমনি হবে। কম্পিউটারে প্লট করা হ্যাঁ যাবে নাকি? কম্পিউটারে তো অবশ্যই, সে তো এক্ষুনি এক্ষুনি করে দিচ্ছি, ডেসমসে ফেললেই হয়ে যাবে। ডেসমস, ডেসমস তা ভালো একবার দেখে নেওয়া। এবং এই যে টেম্পারেচারের ম্যাপ গুলো দেখাচ্ছিলাম, সেটার মধ্যে দিয়েও যে মানে কিরকম, মানে কনস্ট্যান্ট টেম্পারেচারের যে লাইন, এটা তুই কোনো প্রোগ্রামে ফেললেই তারা দেখিয়ে দেবে। আচ্ছা, ফাংশন অফ এক্স ওয়াই, জেড অ্যাজ এ ফাংশন অফ এক্স ওয়াই। আচ্ছা, এখানে তো কি ইকুয়েশনটা পুট করতে হবে, কি সুন্দর দেখ সিনেমা। আচ্ছা, এখানে তোকে যেটা করতে হবে, জেড কে লিখতে হবে অ্যাজ এ ফাংশন অফ এক্স ওয়াই। তাহলে একটু দেখে নি, ধরা যাক C1 ইকুয়াল টু সাপোজ 10, তাহলে আমার জেড ইকুয়াল টু হবে 10 মাইনাস ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই, এইটা হবে 10 মাইনাস ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। ওকে, জেড ইকুয়াল টু 10 মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার divided by xy। আচ্ছা, এটাকে আমরা 10 না করে আমরা একটা a দিতে পারি। ওকে, আচ্ছা দেখ, এটাকে সরাই। দেখ, এটা হচ্ছে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ লেভেল সারফেস। এখানে আপাতত 10, এটা একটা সারফেস, এই 10 না, এখন এর ভ্যালু কত আছে, আচ্ছা এর ভ্যালু 1, ঠিক আছে, এটা একটা লেভেল সারফেস। কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ করে দিই, দিস ইজ অ্যানাদার লেভেল সারফেস। কনস্ট্যান্টের ভ্যালু আরো চেঞ্জ করে দিলাম, এটা আরেকটা লেভেল সারফেস। সবাইকে যদি একসঙ্গে, লেভেল সার্ভিস মানে এখানে কিটা সেম হবে তাহলে প্রত্যেকটা পয়েন্টে? প্রত্যেকটা পয়েন্টের জন্য এই এর ভ্যালুটা সেম হবে, এই যে এ, এই যে এ, আচ্ছা মানে তো স্কেলার ফিল্ড ইজ গিভেন বাই, স্কেলার ফিল্ড ইজ গিভেন বাই এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই কিউ, আর স্কেলার ফিল্ডের ভ্যালু ইজ গিভেন বাই 10 বা 9 বা 4, তুই যাই করিস। আচ্ছা, এই প্লটটা যখন করলামই, তাহলে প্লট থেকে একটা জিনিস আমি দেখাতে চাই, সেটা হলো, সেটাকে স্লাইডার রাখলে হবে না, এটা 1, এই মানে এটা 10, এবং আরেকটা হচ্ছে ধর 5, এবং আরেকটা হচ্ছে 15। আচ্ছা, এই স্কেলার ফিল্ডের ভ্যালু চেঞ্জ হলো বলে 3টে আলাদা আলাদা লেভেল সারফেস পাচ্ছি। একটু ভালো করে অবজার্ভ করলেই বুঝতে পারবি যে লেভেল সারফেস গুলো কেউ কাউকে ইন্টারসেক্ট করছে না, এবং প্রত্যেকেই প্রত্যেকের প্যারালাল আছে, ঠিক আছে। সো লেভেল সারফেস, এগুলো সবই ম্যাথমেটিক্যালি প্রুভ করা যায়, কিন্তু আপাতত ছবিতেই দেখ, লেভেল সারফেস কেউ কাউকে কাট করে না,
এবং সবাই সবার সঙ্গে প্যারালাল, বিভিন্ন পয়েন্ট টু পয়েন্ট, বাট দে আর প্যারালাল টু ইচ আদার। তাহলে কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ হয়ে আমি বিভিন্ন বিভিন্ন লেভেল সারফেস পাচ্ছি। একটা লেভেল সারফেস মানে সারফেস অফ কনস্ট্যান্ট ফিল্ড ভ্যালু, এক্ষেত্রে 5, 10, 15 নিয়েছি। তাহলে স্কেলার ফিল্ড হচ্ছে এইটা, তার ভ্যালু হচ্ছে ডান দিকে যা থাকবে সেটা। তো ওটা জেড সমানই লিখতে হবে নাকি প্লট করার সময়? হ্যাঁ, ডেসমসে প্লট করার সময় আমাকে জেড সমান ফাংশন অফ এক্স ওয়াই না হলে, মানে ওদের ইয়েটা ওরকমই, মানে কি বলবো, প্রোগ্রামিং। আচ্ছা, কোনো কারণে হয়তো সারফেসটা এমন আছে যে জেড সমান লেখা যাচ্ছে না, মানে জেড কিউব, জেড টু দি পাওয়ার 4 এরকম কিছু থেকে যাচ্ছে প্রত্যেকটা এর সাথে, তখন থেকে তখন কি করে প্লট করা যাবে? তখন 4th রুট দিয়ে দিবি, সেটা দেওয়া যায় বোধহয়। হ্যাঁ হ্যাঁ, দেওয়া যায়, আমি দিয়েছি আগে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটাতে করে পাওয়ার 1/4 সেটা দেওয়া যাবে। ও আচ্ছা। কিন্তু না, যদি আমি তোর বলছি যেমন এক্স ওয়াই জেড, এক্স জেড স্কোয়ার, মানে কমন যাচ্ছে না জেডটা, কিছু একটা জেড হ্যাঁ, থেকে যাচ্ছে এটাই একসাথে, বলতে যাচ্ছিলাম। তখন হ্যাঁ, তখন তখন কি করবো? তখন পাইথন, পাইথনে তো সব করা যায়। মানে তখন আহ আলাদা প্রোগ্রামিং করেও প্লট করা যাবে আর কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এগুলো তোরা ডেসমসে জাস্ট চটজলদি দেখার জন্য, কিন্তু পাইথনে তোরা সবই শিখবি, পাইপ্লট দিয়ে সবই করা যাবে এগুলো। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ডেসমসটা জাস্ট কি কুইক দেখে নিলাম তার জন্য। আচ্ছা। আচ্ছা, এবার আমরা আবার আমাদের ছোটদের ভার্সনে ফিরে আসি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের লেভেল কার্ভ। তাহলে এই যে ভেতরের কার্ভের জন্য f1 ইজ 4 এবং বাইরের কার্ভের জন্য f2 ইজ 9। তাহলে f এর চেঞ্জ ডেল্টা f, সেটা কত হচ্ছে না 9 মাইনাস 4 ইকুয়াল টু 5। ঠিক আছে, তাহলে দেখ f এর চেঞ্জটা কিন্তু এতটাও কিছু ঝামেলা নয়। এফ এর চেঞ্জটা বোঝার জন্য আমাকে অ্যাকচুয়ালি লেভেল কার্ভ আঁকতে হলো, আর কিছুই করতে হয়নি। দুটো আলাদা আলাদা লেভেল কার্ভের মধ্যে ডিফারেন্স আমি জাস্ট মাইনাস করে পেয়ে গেলাম। কিন্তু সমস্যাটা হবে, এক মিনিট দাঁড়া। সমস্যাটা হবে হচ্ছে যে নিচে কি দিয়ে আমরা ভাগ করব। একটা জিনিস দেখ, কোনো একটা পয়েন্টে ফোকাস করা যাক। ধর আম, এই জায়গাটা একটু মুছি, তাহলে এখানে একটা ভালো পয়েন্ট পাওয়া যাবে। আচ্ছা, ধর আমরা পয়েন্ট পি তে দাঁড়িয়ে আছি। এবার এই পয়েন্টে দাঁড়িয়ে আমরা দেখতে চাইছি যে ডিস্টেন্সের সাথে এফ কিভাবে চেঞ্জ হচ্ছে। এবার এই ডিস্টেন্সটা আমরা মাপবো কিভাবে? আমরা যদি আমরা যদি এই ডিরেকশনে ডিস্টেন্সটা মাপি, এই ডিরেকশনে ডিস্টেন্স মাপি, তাহলে আমি ডিস্টেন্স পাবো, এইটা আমি ডিস্টেন্স পাবো। এই ডিস্টেন্সটা কতটা বল কেউ একজন? মা আবার তুরুক তুরুক এক করে। হবে, এক। এক এক এক, হ্যাঁ, একটা রেডিয়াস 2 আর একটা 3, তাহলে 1। মানে আমরা এখন কি দেখতে চাইছি? এফ, চেঞ্জ অফ এফ উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই এর চেঞ্জ, অর্থাৎ আমরা বলতে পারি ডিস্টেন্সের চেঞ্জ। এইভাবে ডিস্টেন্স, তো এই ডিরেকশনে আমি যদি মাপি তখন আমি 1 পাবো। আমি যদি এই ডিরেকশনে মাপি তখন আমি 1-এর থেকে বড় কিছু পাবো। আমি যদি এই ডিরেকশনে মাপি তাহলে আমি 1-এর থেকে আরো বড় কিছু পাবো। সুতরাং একটা অদ্ভুত জিনিস এবার, যেটা ওয়ান ডাইমেনশনে ছিল না, সেটা হচ্ছে যে আমি যদি আমার ডেরিভেটিভকে এইভাবে ডিফাইন করি, ডেল্টা এফ বাই ডেল্টা আর, লিমিট ডেল্টা আর টেন্ডস টু 0,
ইকুয়াল টু ডিএফডিআর। এইভাবে যদি আমি ভাবি জিনিসটাকে, তাহলে দিস বিকামস ডিরেকশন ডিপেন্ডেন্ট। যেই ডিরেকশনে মানে এক একটা ডিরেকশনে আমি এক এক রকম ভ্যালু পাবো, ঠিক আছে? তাহলে এখান থেকেই ওই কনসেপ্টটা আসে। এতদিন আমরা পড়তাম শুধু ডেরিভেটিভ, কিন্তু এখন আমাদের যেটা ভাবতে হবে সেটা হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ, ডেরিভেটিভ উইথ আ ডিরেকশন। কেননা এক একটা ডিরেকশনে ডেরিভেটিভ আমি এক এক রকম পাচ্ছি। এইবার যেটা ব্যাপার সেটা হচ্ছে, দেখ যত আমি মানে আমি একদম সোজাসুজি মাপলাম, তাতে তো ডিস্টেন্স তো 1, আর বাকি সবগুলোই কিন্তু এর থেকে বড়। সুতরাং আমি ছবি থেকে এটাও পরিষ্কার বুঝতে পারছি যে ডিএফডিআর হ্যাজ ম্যাক্সিমাম ভ্যালু along y axis, কেননা y axis বরাবর মাপলে ডেল্টা আর এর ভ্যালু সব থেকে কম। সো তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভ হ্যাজ আ ম্যাক্সিমাম ভ্যালু অ্যালং আ পার্টিকুলার ডাইরেকশন। তো এই যে যেই ডিরেকশন বরাবর ডেরিভেটিভ নিলে ডেরিভেটিভের ভ্যালুটা হাইয়েস্ট হবে, সেই ডিরেকশন বরাবর তাহলে কিরকম বলবো, ডেরিভেটিভ along the direction of maximum rate of change, মানে যেই দিকে গেলে আমার ডেরিভেটিভ হাইয়েস্ট হচ্ছে সেই দিকে যদি ডেরিভেটিভটা নেওয়া হয় সেটাকেই বলা হয় গ্রেডিয়েন্ট অফ ফিল্ড। এবং মানে ওটাই আর কি, ঠিক আছে? সুতরাং মানে তার মানে কি, তার মানে দেখ তুই ডেরিভেটিভ সব দিকে নিতে পারিস, ডিএফডিআর তুই সব দিকে ক্যালকুলেট করতে পারবি, কিন্তু ডিআর এর হাইয়েস্ট ভ্যালুটা যেই দিকে পাওয়া যায় সেইটাকেই বলা হয় গ্রেড অফ এফ, দ্যাট ইজ দ্য গ্রেডিয়েন্ট। যেদিকে হাইয়েস্ট রেট অফ চেঞ্জ সেই দিককার যে ডেরিভেটিভ। সুতরাং ডিএফ ডিআর ইজ লেস দেন অর ইকুয়াল টু গ্র্যাড এফ এর আর কি মড, কারণ গ্র্যাড এফ একটা ভেক্টর, গ্র্যাড এফ ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, তার ভ্যালু আছে, তার ডিরেকশন আছে, ডিরেকশন তো পরিষ্কার ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে, আর তার যে ভ্যালুটা ওটাই কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু অফ ডিএফডিআর। ওর থেকে বেশি রেট অফ চেঞ্জ কোনো দিকে কোনো ডিরেকশনে কখনোই পসিবল না। এই হচ্ছে মোটামুটি গ্রেডিয়েন্টের কনসেপচুয়ালি গ্রেডিয়েন্ট জিনিসটা এটাই। এবার একটু ম্যাথস করে নিলে 2 2 4 হয়ে যাবে। ম্যাথসটা হচ্ছে, ম্যাথস হচ্ছে এই যে আমাকে তো এখানে চেঞ্জটা তো এক্স এর রেসপেক্টেও হচ্ছে আবার ওয়াই এর রেসপেক্টেও হচ্ছে। তাহলে ফার্স্ট বুদ্ধি আমাদের মাথায় এটাই আসবে যে তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে নাও, ডেল এফ ডেল এক্স আর ডেল এফ ডেল ওয়াই। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে এর একটা ডিরেকশনেরও ফান্ডা আছে। ডিরেকশন যদি ঢোকাতেই হয় তাহলে কমন সেন্সে কি বলে, যেটা যেহেতু এক্স এর রেসপেক্টে চেঞ্জ, তাই আমি এর সঙ্গে আই ক্যাপ ঢোকাচ্ছি, তাহলে আমি পুরোপুরি বোঝাবো যে এক্স ডিরেকশনে এরকম চেঞ্জ হচ্ছে। আর এটা ওয়াই এর রেসপেক্টে চেঞ্জ, তাই ওয়াই ডিরেকশনে এভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে নেট এফেক্টটা বোঝাতে গেলে আমাকে এইটা করতে হবে। তাহলে কমন সেন্স থেকে বা ইনটুইটিভলি আমরা বলতে পারি যে গ্র্যাড এফ কে আমাকে আমার এভাবেই লেখা উচিত। এবার আমাদের এক্সাম্পলের সঙ্গে যদি ক্রস চেক করতে যাই, এফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর উপর যদি তুই গ্র্যাড এফ ক্যালকুলেট করিস তাহলে হবে 2x i ক্যাপ প্লাস 2y j ক্যাপ। এটা হচ্ছে গ্র্যাড এফ এর
এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আচ্ছা, গ্রেডিয়েন্টের ডিরেকশনটা একটু দেখে নেওয়া যাক। মানে হচ্ছে গ্রেডিয়েন্টের দিকের ইউনিট ভেক্টর গ্র্যাড এফ বাই গ্র্যাড এফ এর ভ্যালু 2xi ক্যাপ 2yj ক্যাপ স্কোয়ার রুট 4x স্কোয়ার 4y স্কোয়ার, 2 কেটে যাচ্ছে, xi ক্যাপ প্লাস yj ক্যাপ ডিভাইডেড বাই রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এই ভেক্টরটাকে কি কারোর চেনা চেনা লাগছে? একটু সাইন থিটা কস থিটার ফাংশনে আসছে মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা তাছাড়াও এটা একটা ফিজিক্যালি একটা ইম্পর্টেন্ট জিনিস। xi ক্যাপ প্লাস yj ক্যাপ এটা 2 ডাইমেনশনে কি বোঝায় বল? ওটা ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে পজিশন ভেক্টর। এবং এবং উপরে r ইন 2 ডাইমেনশন আর নিচে আমি r এর ভ্যালু দিয়ে ভাগ করেছি, সো দিস ইজ r ক্যাপ। তাহলে এটা কি ছিল? এটা ছিল ডিরেকশন অফ গ্র্যাড এফ। আচ্ছা, এটা ম্যাথমেটিক্যালি আমরা পেলাম যে গ্র্যাড এফ এর ডিরেকশন হচ্ছে r ক্যাপ। এবার ছবিতে আয়, দেখ গ্র্যাড এফ এর ডিরেকশন ছবি থেকে যেটা বলেছি সেটা কিন্তু রেডিয়াসের দিকেরই ভেক্টর। দিস ইজ ইনডিড দ্য ডিরেকশন অফ r ক্যাপ। তার মানে এটা আমার এখানে যে আর কি ম্যাম তাহলে এই গ্রেডের ডিরেকশনটা অলওয়েজ লেভেল সারফেসের পারপেন্ডিকুলার হবে নাকি? অলওয়েজ হবে, সেটাও ম্যাথমেটিক্যালি দেখানো যায়। এখানে ছবি থেকে বলছিস, যেটাও ম্যাথমেটিক্যালি দেখানো যায়। অলওয়েজ পারপেন্ডিকুলার গ্র্যাড এফ, এবং ওটাই দ্য ডিরেকশন অফ হাইয়েস্ট রেট অফ চেঞ্জ। তো গ্র্যাড এফটা কত কাজের জিনিস ভাবতে পারবি না। মানে তুই যে কোনো টেম্পারেচার ম্যাপ, যে কোনো প্রেসার ম্যাপ, তুই গ্রেডিয়েন্ট, তুই ফাংশনটা জেনারেট করে নিবি কম্পিউটার থেকে, তার গ্রেডিয়েন্ট বার করলেই তুই বুঝতে পেরে যাবি যে কোন ডিরেকশনে সব থেকে বেশি চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার বল বা প্রেসার। তাহলে সেখান থেকে আমি এটা বুঝতে পারবো যে ধর প্রেসারের কথাই বলছি, যে যদি ঘূর্ণিঝড় আসে, তো এটা একটু বেশি সিম্পলিফাইড হচ্ছে কিন্তু তাও মানে তুই যদি ওইগুলো বাদ দিয়ে দিস যে হাওয়া যে ঘুরে ঘুরে আসে, হাওয়া ঘুরে ঘুরে আসে কেননা পৃথিবী রোটেট করছে, মানে পৃথিবী হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, তাই হাওয়া ঘুরে ঘুরে আসে। কিন্তু ঘোড়ার এফেক্টটা আপাতত যদি ভুলে যাস, তাহলে বলছি আমি যে ধর প্রেসারের গ্রেডিয়েন্ট যেই দিকে আছে, প্রেসারের চেঞ্জটা সেই দিকেই সবচেয়ে বেশি হচ্ছে। তাহলে বাতাস যদি মানে আর কি যদি ছুটে আসে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে, তাহলে কোন ডিরেকশন থেকে আসবে সেটা তো তুই গ্রেডিয়েন্ট বার করলে তবেই বলতে পারবি। এছাড়া আর কোনোভাবেই এটা বলা পসিবল না। এবং যেই দিকে সব থেকে তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে প্রেসার, সেই দিক থেকেই এয়ার উইন্ড ফ্লোটা কিন্তু হবে। তো মানে গ্রেডিয়েন্ট হচ্ছে একটা বিশাল কাজের জিনিস। মানে এটা মানে আমাদের ডেইলি লাইফে বললাম, আর মানে ফিজিক্সে তো আলাদা লেভেলেরই কাজের জিনিস, এটা তো মানে আলাদাই। আচ্ছা, তো আমার ফিজিক্স মানেই তো সেই রিয়েল লাইফ। হ্যাঁ, তাও ঠিক। অবশ্যই অবশ্যই, এটা তো ক্লাইমেটে আমরা ফিজিক্সের জিনিসটাকে ইউজ করলাম। আচ্ছা, তো এটা একটা লেভেল সারফেস, লেভেল কার্ভ, এটা আরেকটা লেভেল কার্ভ। তাহলে আমি যদি এই পয়েন্টে থাকি, তাহলে হাইয়েস্ট রেট অফ চেঞ্জ উইল বি অ্যালং দিস ডাইরেকশন। যদি এই পয়েন্টে থাকি, হাইয়েস্ট রেট অফ চেঞ্জ উইল বি অ্যালং দিস ডাইরেকশন। এই পয়েন্টে থাকলে অ্যালং দিস, মানে সবসময়ই রেডিয়াস ভেক্টর বরাবর চেঞ্জটা হবে। এটা ম্যাথমেটিক্যালিও দেখলাম আর ছবি থেকেও বুঝতে পারছি, কারণ অবভিয়াসলি তোর ডেল্টা এফ তো ফিক্সড, এটাতে একটা এফ এর ভ্যালু, এটাতে একটা এফ এর ভ্যালু, সো ডেল্টা এফ ইজ ফিক্সড। যেমন আমাদের এক্সাম্পল এটা 9 - 4 5, কিন্তু ডিএফ ডিআর এটা কিন্তু এক এক ডিরেকশনে এক এক রকম। এদিকে হলে আরো বড় হয়ে যাচ্ছে ডিআর এর ভ্যালু, তাই ডেরিভেটিভের ভ্যালু ছোট হয়ে যাচ্ছে। হাইয়েস্ট তুই কিন্তু সবসময় পাবি আর ক্যাপের ডিরেকশন। আচ্ছা, এবার উম দুটো ছোট ছোট ম্যাথ করবো আমরা। ওয়েট আ মিনিট।
Number 1 is grad f is always perpendicular to the surface. এটা সারফেসের ইকুয়েশন। কিভাবে প্রুফটা হবে? ধর এটা একটা লেভেল সারফেস, এটা আরেকটা লেভেল সারফেস, এটা হচ্ছে পয়েন্ট পি। আচ্ছা, এবার এটা হচ্ছে পয়েন্ট পি, ঠিক আছে, এটা পয়েন্ট পি আর এটা পয়েন্ট কিউ। এবার তাহলে পয়েন্ট পি থেকে পয়েন্ট কিউতে যাচ্ছি। আচ্ছা, এখানে না আমরা একসঙ্গে দুটো জিনিস প্রুভ করব। তার আগে এটাকে একটু সরিয়ে লিখি। এই, আচ্ছা, তো এটা হচ্ছে আমার দিস ইজ ডিআর ভেক্টর। দিস মানে হচ্ছে, এটা একটু বেশি লম্বা করে রেখেছে, এটা উচিত কাজ হয়নি, এটাকে মুছে দিয়ে আবার। এই, এটা হচ্ছে আমার ডিআর ভেক্টর। আর ধর আমি জানি না যে গ্র্যাড এফ এর ডিরেকশনটা কি হয়, এবং গ্র্যাড এফ যে ম্যাক্সিমাম সেটাও আমি জানি না, মানে আমি বেসিক্যালি কিছুই জানি না। তাহলে আমি ধরি যে গ্র্যাড এফ একটা কোনো দিকে থাকে, সাপোজ এই দিকে আছে গ্র্যাড এফ। ঠিক আছে, এবং তাদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল থিটা। ঠিক আছে, এবার আমি গ্র্যাড এফ এর সঙ্গে ডিআর ভেক্টরের ডট প্রোডাক্ট নিলাম। আচ্ছা, তো গ্র্যাড এফ ইকুয়াল টু আই ক্যাপ del f del x, j cap del f del y, k cap del f del z ডট, এবার হচ্ছে ডিআর ভেক্টর। ডিআর মানে জাস্ট পজিশন ভেক্টরের ইনফিনিটেসিমাল চেঞ্জ। আর ভেক্টর হচ্ছে এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ। তাহলে ডিআর ভেক্টর হবে ডিএক্স আই ক্যাপ, ডিওয়াই জে ক্যাপ, ডিজেড কে ক্যাপ। এখানে একটা জিনিস বলতে চাই, এটা হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলো কিন্তু কনস্ট্যান্ট ভেক্টর। ঠিক আছে, এরা কিন্তু সর্বদাই একটা ফিক্সড ডিরেকশনে থাকে। এটা আই ক্যাপ সবসময় এদিকে থাকবে, জে ক্যাপ সবসময় এদিকে, এবং কে ক্যাপ সবসময় এদিকে, হুইচ ইজ নট ট্রু ফর আর ক্যাপ ভেক্টর। কেননা আমি যদি এখানে থাকি তাহলে আর ক্যাপ এদিকে, কিন্তু আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে আর ক্যাপের ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আর ক্যাপ ইজ নট আ কনস্ট্যান্ট ভেক্টর। তাই এখানে আমি যখন ডিআর ভেক্টর লিখলাম তখন আমি শুধু ডিএক্স ডিওয়াই ডিজেড করেছি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপকে কিছু করিনি, কারণ ওরা কনস্ট্যান্ট। কিন্তু সেম জিনিসটা যদি আমি আর ভেক্টর সমান যদি আমি লিখি আর ইন্টু আর ক্যাপ, মানে আর হচ্ছে ভ্যালু এবং আর ক্যাপ যে ইউনিট ভেক্টর, এবং সেখান থেকে আমি কিন্তু কখনোই বলতে পারবো না যে ডিআর ভেক্টর ইজ ইকুয়াল টু ডিআর ইন্টু আর ক্যাপ। এটা কিন্তু কখনোই নয়, আমাকে এটার সঙ্গে এটাও ইনক্লুড করতে হবে, এই জিনিসটা আমাকে ইনক্লুড করতে হবে, বিকজ আর এবং আর ক্যাপ দুটোই ভেরিয়েবল। ঠিক আছে, আচ্ছা, এবার ডট প্রোডাক্ট নিয়ে নি। সিম্পল ব্যাপার, del f del x dx, del f del y dy, del f del z dz।
এখানে কি হচ্ছে, এটা শুধু এক্স এর জন্য চেঞ্জ, আবার তাকে ডিএক্স দিয়ে গুণ করছি, তাহলে এখান থেকে আমি পাচ্ছি শুধুমাত্র মানে চেঞ্জ অফ এফ, চেঞ্জ অফ এফ ডিউ টু এক্স, এখান থেকে আমি পাচ্ছি চেঞ্জ অফ এফ ডিউ টু ওয়াই, এবং এখান থেকে পাচ্ছি চেঞ্জ অফ এফ ডিউ টু জেড। তিনটেকে যোগ করে আমি পাচ্ছি টোটাল চেঞ্জ অফ এফ, টোটাল চেঞ্জ অফ এফ। ঠিক আছে, এক্স ওয়াই জেড সবার চেঞ্জের জন্য এফ এর যেটা টোটাল চেঞ্জ হলো। সো ব্যাপারটা এই, গ্র্যাড এফ ডট ডিআর ইকুয়াল টু ডিএফ। এবার লেফট হ্যান্ড সাইডে আয়, লেফট হ্যান্ড সাইডে আমি ডট প্রোডাক্টের ডেফিনেশন থেকে লিখতে পারি গ্র্যাড এফ এর ভ্যালু, ডিআর এর ভ্যালু, অর্থাৎ মানে শুধু ডিআর, এবং তাদের মধ্যে অ্যাঙ্গেল আছে কস থিটা। ছবিটা দেখে নি, এই যে ডিআর গ্র্যাড এফ থিটা কস থিটা, এইটা ইকুয়াল টু ডিএফ, অর্থাৎ গ্র্যাড এফ এর ভ্যালু টাইমস কস থিটা ইজ ইকুয়াল টু ডিএফ ডিআর। এবং এখান থেকেই আমি সেই জিনিসটা বলতে পারি, মানে যেহেতু cos theta is less, মানে cos theta যে ভ্যালু আর কি, সেটা লেস দ্যান অর ইকুয়াল টু 1, মড ভ্যালুটা ম্যাম। মড ভ্যালুটা ইট ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 1, সুতরাং ডিএফ ডিআর এর হাইয়েস্ট ভ্যালু ইজ গ্র্যাড এফ এর ম্যাগনিটিউড, যেটা এর আগে কিভাবে বলেছিলাম, মানে গ্রাফিক্যালি বলেছিলাম। আর এটা হচ্ছে প্রুফ যে ডিএফডিআর এর ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে গ্র্যাড এফ এর ম্যাগনিটিউড, আদারওয়াইজ ডিএফডিআর এর যত ভ্যালু হবে সব আর কি গ্র্যাড এফ এর থেকে কম। এটা একটা নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আচ্ছা হ্যাঁ, নাম্বার 2 হচ্ছে যে ছবিটাকে পরের পেজে নিয়ে যাই, এই যে পয়েন্ট কিউ, এটাকে যদি আমি অন্য সারফেসে না নিয়ে একই সারফেসেই পি এর একদম জাস্ট পাশে নিতাম, খুবই কাছে, ভেরি ভেরি ক্লোজ টু পি, তাহলে গ্র্যাড এফ ডট ডিআর ইকুয়াল টু তো ডিএফ, কিন্তু আমি যদি একই সারফেসেই নিই তাহলে তো আমার ডিএফ 0। দুটো আলাদা আলাদা সারফেসে নিলে না হয় f2 মাইনাস f1, কিন্তু একই সারফেসে নিলে আমার তো ডিএফ এর কোনো চেঞ্জ নেই। ওকে ফাইন, তাহলে গ্র্যাড এফ এর ভ্যালু ডিআর কস থিটা ইকুয়াল টু 0। এবার গ্র্যাড এফ ডিআর এটা কেউই 0 নয়, তাহলে অবভিয়াসলি কস থিটা 0 এবং থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এবার ছবিটাকে একটু ক্লোজ আপে দেখলেই ব্যাপারটা পরিষ্কার হবে যে গ্র্যাড এফ এর ডিরেকশন এটা, আর কিউটা যদি একই সারফেসে খুবই কাছাকাছি নিই, কারণ অবভিয়াসলি এটা ডিআর তাই ইনফিনিটেসিমাল চেঞ্জ, সো তাহলে এই ডিরেকশনটা হবে বেসিক্যালি, ডিআর এর ডিরেকশনটা হবে ট্যানজেন্ট টু দ্য সারফেস, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে এটা, এবং দেখা যাচ্ছে যে দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, তার মানে অফকোর্স তাহলে যদি আমি সেম সারফেসে থাকি তাহলে ক্লিয়ারলি ডিআর ইজ ইন দ্য ডিরেকশন অফ দ্য সারফেস ট্যানজেন্ট, এবং সারফেস ট্যানজেন্টের সাথে গ্র্যাড এফটা 90 ডিগ্রিতে আছে, সুতরাং অবভিয়াসলি গ্র্যাড এফ ইজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস।
ব্যাস, তাহলে এটা একটা বিশাল বড় টুল। যে কোনো সারফেস যেমনই খারাপ দেখতে হোক, একমাত্র স্ফিয়ার হলেই আমরা ওরম বলতে পারি যে ওটা রেডিয়াস বরাবর গেলে নর্মাল টু দা, মানে রেডিয়াস ভেক্টর ইজ নর্মাল টু দ্য সারফেস। কিন্তু কোনো হাবিজাবি অ্যাব্রাকাডাব্রা সারফেস থাকলে তো সেটা বলতে পারি না। এবার দেখ কত সহজ সিম্পল একটা ম্যাথমেটিক্যাল টুল পেয়ে গেলাম টু ফাইন্ড আউট দ্য নর্মাল টু এনি পয়েন্ট অন দ্য সারফেস। এবার শুধু টুলই পাইনি, এখান থেকে আমরা পেয়েছি একটা দারুণ অপারেটর, which is this I cap del del x, j cap del del y, k cap del del z. This operator is called del operator, এবং এই del operator কে দিয়েই if we want to study any vector field, তাহলে ভেক্টর ফিল্ড তো একটা ভেক্টর কোয়ান্টিটি, আর ডেল অপারেটর সেটাও একটা ভেক্টর কোয়ান্টিটি। তো দুটো ভেক্টর কোয়ান্টিটিকে একটা একটা মানে একটা বলতে চাইছে একটা ভেক্টর অপারেটর একটা ভেক্টর ফিল্ডের উপর যে অ্যাক্ট করবে, এটাও এগেন ইনটুইটিভলি দুটো ভাবেই করতে পারে। হয় ডট প্রোডাক্ট নিয়ে মানে নেওয়া যেতে পারে, আর না হলে ক্রস প্রোডাক্ট নেওয়া যেতে পারে। তারপর আমাদেরকে পরে দেখতে হবে যে ডট প্রোডাক্ট নিয়ে যেটা পেলাম সেটা ফিজিক্যালি কি বোঝালো। গ্রেডিয়েন্ট তো আমরা দেখে নিলাম যে ফিজিক্যালি হোয়াট ইজ গ্রেডিয়েন্ট ফিজিক্যাল ফ্রম ফিজিক্যাল পয়েন্ট অফ ভিউ। এবার গ্রেডিয়েন্ট আর কার্ল যে কি বোঝায় সেটা আমাদেরকে খেটে খুঁটে দেখতে হবে। আচ্ছা, আপাতত যদি ডট প্রোডাক্ট নিই তাহলে আমরা এইটা পাবো। আর যদি ক্রস প্রোডাক্ট নিই তাহলে আমরা যেমন ডিটারমিনেন্ট লিখে তেমন পাবো। গোটাটা না লিখে ডিটারমিনেন্ট ফর্মে লেখা বেটার। আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার। আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা তো বললামই না, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট আমরা প্রচুর প্রচুর ব্যবহার করি, মানে একটু একটু তোরাও করেছিস কিন্তু সেটা জানতিস না যে সেটাই গ্রেডিয়েন্ট। সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, ঠিক আছে, নট ডাইনামিক। চার্জ মুভ করলে তো গল্প চেঞ্জ হয়ে যাবে। ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের সাথে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালের যে রিলেশন, দ্যাট ইজ নাথিং বাট দ্য গ্রেডিয়েন্ট E is minus grad V। এবার এগুলো সবই প্রুফ করা যায়, প্রুফটা আজকে তুলে রাখছি আজকের জন্য। কিন্তু মানে এই জিনিসটা তোরা পড়েছিস যে E is মাইনাস ডেল ভি ডেল আর, ঠিক আছে। এটা তো একটু মানে ফিজিক্যাল আর্গুমেন্ট থেকে বা একটু অন্যভাবে পড়েছিস, কিন্তু এটা আসে কিন্তু এখান থেকেই। এবং আরো একটা জিনিস পড়েছি সেটা হচ্ছে ডাইপোলের পোটেনশিয়াল, সেটা এরকম হয় না পি কস থিটা বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। এটা কি মনে আছে? মানে হ্যাঁ, যারা ভুলে গেছিস আর একবার বই খুলে এটা দেখে নিবি, ক্যালকুলেশনটা দেখে নিবি। এরকম টুকটাক দেখতে দেখতেই অনেক কিছু আর কি ভুলে যাওয়া জিনিস মনে পড়বে। আচ্ছা, তো দেখ নর্মালি তোর এমনি একটা চার্জ ডিস্ট্রিবিউশন, ধর একটাই সিঙ্গেল চার্জ আছে, জাস্ট মেক ইট সিম্পল। সেখানে তো আমার পোটেনশিয়ালে তো কোনো থিটা থাকে না আর কি। সেখানে জাস্ট ভি ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। তো এটা যদি ভি হয় তাহলে সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড মাইনাস ডেল ভি ডেল আর। এবার তোরা স্ফেরিক্যাল শেলটেল হ্যান ত্যান অনেক কিছু করেছিস, কিন্তু কোথাও তোদের থিটা ছিল না পোটেনশিয়ালে। তো যেহেতু থিটা ছিল না, তোরা মাইনাস ডেল ভি ডেল আর করেছিস, কাজ মিটে গেছে। কিন্তু যদি আমার এখানে যেমন পোটেনশিয়ালে দেখতে পাচ্ছি আমার it is a function of r and it is also a function of theta। এখানে মনে করে দেখ, এখানে যখন তোরা ইলেকট্রিক ফিল্ড লিখেছিস তখন তোরা দুটো আলাদা আলাদা ইলেকট্রিক ফিল্ড লিখেছিস। একটা তোরা লিখেছিস মাইনাস ডেল ভি ডেল আর, আরেকটা তোরা লিখেছিস মাইনাস 1 বাই
আর ডেল ভি ডেল থিটা, কিন্তু এগেন এটার ডেসক্রিপশন অন্যরকম ছিল। মনে হয় ডিএস সমান আর ডি থিটা ছিল, এবং ই ডট ডিএস ইকুয়াল টু মাইনাস ডিভি, এইরকম কিছু একটা ভাবে তোরা এটা ক্যালকুলেট করেছিলিস। কিন্তু ইন রিয়ালিটি এই যে জিনিসটা দেখা যাচ্ছে, দিস ইজ নাথিং বাট ই ইকুয়াল টু মাইনাস গ্র্যাড ভি, যেখানে গ্রেডিয়েন্ট ইজ ডেল ডেল আর, যেখানে গ্রেডিয়েন্ট ইজ আর ক্যাপ ডেল ডেল আর প্লাস থিটা ক্যাপ 1/r ডেল ডেল থিটা। এটা হঠাৎ কোত্থেকে এলো? এতক্ষণ তো আমরা অন্যরকম দেখছিলাম, তাই না? এতক্ষণ আমরা দেখছিলাম আই ক্যাপ ডেল ডেল এক্স, জে ক্যাপ ডেল ডেল ওয়াই, জেড, সরি, ডেল ডেল জেডটা আমি এক্ষুনি ইউজ করছি না, কারণ আমরা তো আপাতত আর থিটা যেহেতু দুটো ভেরিয়েবল, তাই এখানেও এক্স ওয়াই এর সাথেই কম্পেয়ারটা করছি আমি। হ্যাঁ, তো এতক্ষণ আমরা এটা দেখেছিলাম, এটা ছিল এক্স ওয়াই কোঅর্ডিনেটে, আর এই যে ফর্মুলাটা দেখছিস এটা হচ্ছে আর থিটা কোঅর্ডিনেটে। জাস্ট দিস ইজ আর থিটা কোঅর্ডিনেট, আর হচ্ছে ডিস্টেন্স, থিটা হচ্ছে অ্যাঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস। তো এটাও দেখানো যায়, মানে কিভাবে গ্রেডিয়েন্টটা আসে সেটা এখান থেকে এখানে আসা যায়, এটা সবই এগুলো প্রুভ করা যায়। কিন্তু এটা আমি সেটার জন্য নয়, আমি দেখাতে এটাই চাইলাম যে যেগুলো তোরা পড়েছিস একটু ছোটদের ভার্সন, অ্যাকচুয়ালি তোরা গ্রেডিয়েন্টই পড়েছিস, কিন্তু এত থিওরি এইসব থাকে না এইচএসে, তাই আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের আপাতমস্তক গোটাটাই হচ্ছে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্লের গল্প। আচ্ছা, এবার একটা জিনিস তোদের বলবো, আর তোদের একটা ইন্টারেস্টিং হোম টাস্ক দেব রিগার্ডিং ডাইভারজেন্স এন্ড কার্ল। আমরা তো স্কেলার ফিল্ড প্লট করলাম, এবার দুটো বাচ্চাদের ভেক্টর ফিল্ড প্লট করি। তো প্লট ভেক্টর ফিল্ড। ধর একটা ভেক্টর আছে xi ক্যাপ প্লাস yj ক্যাপ, এটাকে আমরা প্লট করতে চাই। x y, আচ্ছা, সুবিধার জন্য আমরা সমস্ত পয়েন্টে প্লটটা করব না, জাস্ট অ্যাক্সিসের উপরে করব, ওতেই আমাদের কাজ হয়ে যাবে, যেটা আমরা জানতে চাই। আচ্ছা, ভেক্টর ফিল্ড মানে কি? সামথিং, সাম ভেক্টর which is a function of xy, নাও xy এবং z। তো আমার বিভিন্ন পয়েন্ট, এখানে x1 y0, এখানে x3 y0, এখানে x0 y1, এখানে x0 y3। তাহলে ভেক্টর গুলো কি কি হবে? এই পয়েন্টের ভেক্টর কি হবে? শুধুমাত্র আই ক্যাপ। এই পয়েন্টের ভেক্টর হবে 3i ক্যাপ। আচ্ছা, এই পয়েন্টের ভেক্টর কি হবে? x0 y1, তো তাহলে জে ক্যাপ হবে, এবং এখানে হবে 3j ক্যাপ। আমরা ভেক্টর ফিল্ড প্লট করার নিয়ম হচ্ছে যে আমরা অ্যারো আঁকবো, সেই অ্যারোটার ডিরেকশনটা হবে যা ডিরেকশন সেদিকে, আর লেংথটা হবে ভেক্টরের যে ম্যাগনিটিউড সেই অনুযায়ী। তাহলে আমি 1 ইউনিটকে যদি এই এই লেংথ দিয়ে করি, তাহলে 3 ইউনিটকে এটার 3 গুণ দিয়ে করতে হবে, এইটাই। তাহলে আরো দূরের কোনো ভেক্টর যদি আঁকি তার তো লেংথ আরো বড় হবে, তাহলে এরকম হবে। এবার হচ্ছে এখানে আসি, জে ক্যাপ ভ্যালু 1, তাহলে এই হলো। এখানে ভ্যালু 3, তাহলে এইটা। আরো দূরে কেউ থাকলে সেটা এইটা হবে। এবং সিমিলারলি বাঁদিকেও পয়েন্ট বসালেই তোরা দেখতে পাবি যে এইরকম নিয়ম মেনে যদি আমরা অ্যারোগুলো ড্র করি, তাহলে উই উইল গেট সামথিং লাইক দিস। এবং যদি অন্যান্য পয়েন্টে করতাম,
করে দেখতেই পারিস 1 1 2 2 ইত্যাদি। তাহলে আমরা এই ধরনের জিনিস পেতাম। তাহলে দিস ইজ দ্য প্লট, দিস ইজ হাউ উই প্লট আ ভেক্টর ফিল্ড। ঠিক আছে, এইবার এটা হলো। এবার তারা বাড়িতে দুটো বলে দিচ্ছি ভেক্টর ফিল্ড, সেই দুটো প্লট করবি। তারপর আমরা পরের ক্লাসে কার্ল আর ডাইভারজেন্স নিয়ে আরো গবেষণা করব। একটা হচ্ছে এইটা, জাস্ট এক্স ওয়াই উল্টে দিচ্ছি, ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ, and the other one is minus yi cap plus x j cap। ঠিক আছে, এবং এটা করলে খুবই ভালো হয়। সেটা হলো যে সব রকম পয়েন্ট নিবি, শুধু এক্সিস এর উপর নয়। 1 1 2 2 -1 +1 -2 +2, এইরকম মানে ইন্টারমিডিয়েট পয়েন্ট গুলো নিবি, তাহলে ব্যাপারটা পরিষ্কার বোঝা যাবে, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, একটু কেয়ারফুলি একে রাখিস। পরের ক্লাসটা দেখি, পরের উইকে ডেট একটু ঘন ঘন থাকতে পারে, আবার যখন ফাঁকা থাকবে তখন ডাইভারজেন্স কার্ল নেবে। ঠিক আছে, এটা এতটাই, কোনো কোশ্চেন থাকলে বল। নেই মনে হয়, সো সিম্পল। ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা, গুড নাইট। ঠিক আছে। ঠিক আছে, ওকে, বাই বাই, গুড নাইট ম্যাম। গুড নাইট, ভালো থাকিস সবাই।